সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার ঠিক অল্প কয়দিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যেকোনো একটি সময়। এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে, তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা ১৭টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি ১৭ বছর প্রচণ্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত ৪ মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি ১৭ বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কী করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছামতো খেলছেন, ইচ্ছামতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন? নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। ১৭টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্ত স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনাবিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু, তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরও কিছু যা কিছু আছে, সব কিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণদূর্য, এটি নিয়ে তিনি খেলেন।
কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরও কত কিছু গদি আছে। তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলার সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোনো একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশুসুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপির সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাখী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন। প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতায় আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ। আর শেখ হাসিনা সুধাসদন খুলে দিন, ৩২ নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আছে, ইউনূস সাহেব ক্ষমতায় আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয় পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজনীয় হোক, অপ্রয়োজনীয় হোক, যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তার আসার ৩টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। ২ নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে এই যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে, সেইরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে। শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসেট হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং আরও অনেক অনেক কিছু। এই ৩টি যে সীমা পরিসীমা, ৩টি ডোর, ৩টি উইন্ডো, এর মাধ্যমে আসলে
শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না, সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসততা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সবকিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন। টু দি পয়েন্টে করে ছেড়েছেন ২ দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন, "আমি আসবো।" তারপর তিনি বলেছেন যে, "এই বছরের মধ্যে আসবো।" মানে ২০২৬ সনের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা। গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল। এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময়তে তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়ালিটি বুঝতে পারেননি। এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কী? তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন এবং তার সঙ্গে, সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে। এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার। অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে এবং বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত। তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন। এরকম একটা ভাবসাব। তারা এখনো নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র ৬ মাস। ৬ মাস না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে হাইয়েস্ট ৬ মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলেখেলা বিষয় নয়। কোনো অবস্থাতে ছেলেখেলা বিষয় নয়। এর কারণ হলো তিনি আবার ২০২৬ সনে এসে যদি আবার বলেন যে আমি আসতেছি ২৬ সনের পরে, মানে ফেল করার পর যদি ২৭ সনে বলেন জানুয়ারিতে, তার সেই কাজ মানে হবে না। ফলে তাকে যদি আসতে হয় তাহলে এই বছরের মধ্যে আসতে হবে। আদারওয়াইজ জনগণ তাকে বিশ্বাস করবে না। সেই রাখাল বালকের গল্পের মতোই ঘটনা ঘটবে। দেখি, আমরা চুনোপুঁটি সাধারণ মানুষ, আমাদের আসলে কান আছে। এই কান দিয়ে আমরা শুনি, লোকজন বলে, আমরা তাই শুনি। তো কাজেই দেখি কি হয়।